আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি কাঠগোলাপে আসক্তি, দ্বিতীয় পরিচ্ছেদ, পর্ব সংখ্যা ৪৫। এটা প্রথম অংশ। লিখনীতে ইশরাত তন্নি। বেনেজুয়ালার গহীন অরণ্যের মাঝে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে কৌশিকের মাফিয়া ম্যানশন। অন্ধকারের চাদরে মোড়ানো বদ্ধঘরের পরিবেশ। দেয়াল জুড়ে বড় বড় টিভি দৃশ্যমান, যেটা আপাতত ল্যাপটপের সাথে কানেক্টেড। টিভির স্ক্রিনে আজকে সকালে ত্রিধার কান্নার ভিডিও চলমান। কৌশিক টিভি সম্মুখে সোফায় বসে, হাতে ড্রিঙ্কসের গ্লাস, পাশে ঈশানও উপস্থিত। রক্তচক্ষু এক দৃষ্টিতে টিভির স্ক্রিনে তাকিয়ে আছে কৌশিক। মনিজোড়া জল করছে। গ্লাসটা শক্ত পুরুষালী হাতের নিচে পড়ে পিষে চলেছে। এক সময় শব্দ করে গ্লাসটা ভেঙে ফ্লোরে ছড়িয়ে পড়ে। হাতটা রক্তাক্ত হয়ে যায়। ঈশান কৌশিকের চোখে আড়ালেই হাসে। আজকে সত্যিটা বের করার মধ্যম সুযোগ। শুকনো ঢোক গিলে গলা ভিজিয়ে নেয়। সময় নিয়ে আস্তে করে বলে, স্যার, আপনি কি তৌসিফের মার্ডার করেননি? তবুও হয়তো ম্যাম আপনাকেই সন্দেহ করেছে। আমি শিওর এতক্ষণে ম্যাম আপনাকে ভুল বুঝে বসে আছে। কৌশিকের কথা শেষ হতেই সেন্টার টেবিলের উপর একটা ল্যাপটপে এক প্রকার উড়ে যে তুমুল শব্দ করে টিভির স্ক্রিনের সাথে সংঘর্ষে লিপ্তি হয়। পর মুহূর্তেই ছনছন শব্দ তুলে ঘর জুড়ে কাচের শত খণ্ড পড়ে। ঈশান চমকে ওঠে, ছিটকে দূরে সরে যায়। কৌশিক ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। রক্তাক্ত হাত নিয়ে সেন্টার টেবিলে দিয়ে ঘরের বাম সাইডের কাচের দেয়ালটা বরাবর ছুঁড়ে মারে। তৎক্ষণাৎ গ্লাস ভেঙে ঘরের এক সাইড ফাঁকা হয়ে যায়। টেবিলে তার জঙ্গলের মাঝে যেয়ে পড়ে। ঈশান ভয়ে ভয়ে দ্রুত এগিয়ে যে ঘরের লাইট জ্বালায়। সে আলোয় দৃশ্যমান হয় লণ্ডভণ্ড ঘরের সর্বকোণ। আর আগে থরথর করে কাঁপছে কৌশিক। হাতে, কপালের গলায় শিরাগুলো ফুলে ফেঁপে নীল হয়ে উঠেছে। সামান্য অতি নগণ্য একটা কারণে কৌশিকের এহেন রাগে হতবম্ব ঈশান। চোখজোড়া অক্ষিকোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। তবে নিজের মনে প্রশ্নের উত্তরটা ঠিক পেয়ে যায়। স্যার ম্যামকে হয়তো ভালোবেসে ফেলেছে। এতেই যেন মুচকি হাসি ফুটে উঠে অধর পল্লবে। ম্যামের ভালোবাসাই স্যারকে পশু থেকে একজন মানুষে রূপান্তরিত করতে পারে। পর মুহূর্তে মস্তিষ্কে হানা দেয় শত প্রশ্নের জলাট। ম্যাম তো কখনই স্যারকে ভালোবাসবে না। ওনার মনে তো অন্য কারো বসবাস। সম্পর্কটা তো ভীষণ জটিল। তৌসিফের মৃত্যু সেই জটিলতা আরও কয়েকগুণ বেড়েছে। তবে এই সম্পর্কের শেষ পরিণতি কী? স্যারের বিনাশ? ম্যামের হাতে কি স্যারের বিনাশ হবে? মাফিয়া কিং কৌশিক তালুকদার তবে কি শেষ পর্যন্ত ভালোবেসেই ধ্বংস হবে? ভালোবাসার এত ক্ষমতা? কথাগুলো ভাবতে ঈশানের বুকটা কেঁপে ওঠে। হৃদস্পন্দন কমে ব্যর্থনার্থ দৃষ্টিতে কৌশিকের দিকে তাকিয়ে রয়। কৌশিক বড় বড় কদমে হেঁটে এসে ঈশানের মুখোমুখি দাঁড়ায়। মুখটা কিঞ্চিত এগিয়ে এসে হিসিয়ে বলে, আমার মুখ দেখে কি পশু মনে হয়? আমি মনে হয় না? মানুষ মনে হয় না? ঈশান হতবাক। কথা বলতেও যেন ভুলে গেছে ছেলেটা। কৌশিকের রাগের পরত ক্রমশ বাড়ে। বন্যের পশু নিয়ে গর্জন ছড়ে, স্কিপ স্পিক আপ ঈশান। ঈশানের অন্তরাত্মা কেঁপে ওঠে। দ্রুত মাথা নাড়ায়। মনে হয় স্যার? কি মনে হয়? মানুষ। তাহলে তোমার ম্যাম আমাকে পশু কেন মনে করে? ওকে কথা দিয়েছিলাম না আমি, ওর সো কল্ড ভালোবাসার মানুষকে আমি কিছুই করব না। তাহলে আমাকে কেন ভুল বুঝেছে? কৌশিক তালুকদারের মুখ নিঃসৃত প্রতিটা কথা কৌশিক তালুকদার রাখে, নাকি ওর ভালো করতে যেয়ে আমি খারাপ হয়ে গেলাম? ওর ভালোবাসার মানুষটার খুনের প্রতিশোধ ওর হয়ে আমি নিয়ে এসেছি। বুঝলেই শান, এই পৃথিবীতে ভালোর দাম নেই। কৌশিক তালুকদার এভাবেই ঠিক আছে। ভালো হওয়ার প্রয়োজন নেই। কৌশিকের ব্যবহার ঈশানের যেন আজ প্রতি সেকেন্ডে চমকাচ্ছে। সামনে সামনে সম্পূর্ণ নতুন এক কৌশিক তালুকদার দাঁড়িয়ে। পূর্বের কৌশিক তালুকদারের এই কৌশিক তালুকদারের মাঝে বিস্তর ফারাক। আর এখানে যেন ঈশান সাহস খুঁজে পায়। ফের সাহস জগিয়ে সবচেয়ে কঠিনতম দুটো প্রশ্নে করে বসে। ম্যাম, আপনাকে ভুল বুঝতে আপনার কি আসা যায় স্যার? ম্যাম তো আহামরি কিছু না আপনার জন্য। তার অস্তিত্ব আপনার জীবনে যৎসামান্য স্যার। একটু থামে। স্যার, তবে কি আপনি সত্যিই ভালোবেসে ফেলেছেন ম্যামকে? এই প্রশ্নগুলোর জন্য কৌশিক হয়তো একদমই প্রস্তুত ছিল না। ঈশানের মুখমণ্ডল কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বঙ্গুর কাছ পেরিয়ে গটগট পায়ে হেঁটে যায় ভাঙা দেয়ালের সম্মুখে দাঁড়ায়। ব্যাক সাইড থেকে রিভলভার বের করে জঙ্গলের মাঝে শ্যুট করতে শুরু করে। ট্রিগার চলমান থাকায় আঙুল থামে না।
সুরের তীব্র শব্দে অরণ্যের দূর ও শাখা প্রশাখা বাসা বেঁধে যায়। নিচারক বিহঙ্গের দল প্রাণ বাঁচাতে কিচিরমিচির শব্দ তুলে ছুটে চলেছে এদিক সেদিক। কৌশিক তীব্র রাগ কমানোর একমাত্র মাধ্যম এটাই। অধরে দাঁড়ানো ঈশানের চোখ জোড়া ছোট ছোট করে স্যারের প্রতিটা ভাবভঙ্গি পর্যবেক্ষণ করে চলেছে। আকাশের অবস্থা ভালো নেই। হঠাৎ করে গুমোট রূপ ধারণ করেছে প্রকৃতি। অম্বরে কালো মেঘের দলেরা ছুটে চলেছে। থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে। অকস্মাৎ প্রকৃতির এই রূপ পরিবর্তনে সবার মনে হয় এক কোণে এক টুকরো আশার দলা বেঁধেছে। হৃদির 10 মিনিট হতে চলল এইচ মঞ্জিলে পা রেখেছে। বার কয়েক চেষ্টা করেও ভেতরে প্রবেশ করতে ব্যর্থ হয়েছে। এমনকি বাড়ির পেছন সাইড দিয়েও ভেতরে যাওয়ার কোনো রাস্তা খুঁজে পায়নি। পুরো নিচতলা সহ দোতলার একাংশ শক্তিশালী অগ্নির দখলে। আগুনের উষ্ণতা আশেপাশে ঘেঁষে দাঁড়ানো দুঃসাধ্য ব্যাপার। নিজের ক্ষমতার আরামছে পুড়িয়ে চলেছে সব কিছু, এমনকি বাড়ির সংলগ্ন আশেপাশের গাছগুলো। দমক বাহিনী আগুন নেভাতে ব্যর্থ হচ্ছে, তবুও নিজেদের কাজে অটল। আগুন যেন আলোর গতিতেই ছড়ছে। নিজের পার্সোনাল হেলিকপ্টারে ইনফর্ম করা হয়েছে, তারাও দেখা নেই। রীতিদের দিক দিশা হারিয়ে বসেছে। কোথাও এক টুকরো আলোর সন্ধান নেই। ঘাসের ওপর ধপ করে বসে পড়ে ছেলেটা। কি করবে ভেবে পায় না। মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে পড়ে। দোতলার যে পাশে মেহরিমা আছে সে পাশেও আগুন ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে। হৃদিতের দু চোখ ভর্তি পানি নিয়ে একদৃষ্টিতে সেদিকেই চেয়ে রয়। মানসপটে নিজের খুনসুটি দৃশ্য ঝড়ে বয়ে যায়। একটা সুমধুর হাসির গুঞ্জন হৃদিতের কানে স্থির থাকতে চায় না। চারপাশ থেকে বেশি আসে একটা মেয়েলি অসহায় কণ্ঠস্বর। আমাদের একটা সুন্দর সংসার হবে না পরীর বাবা? হৃদিত আর বসে থাকতে পারে না। দৌড়ে যায় জ্বলন্ত আগুনের অর্ধপোড়া বাড়ির দিকে। অ্যানাবেলাকে ছাড়া ওর চলবে না। কয়েকজন হৃদিতের পিছু দৌড়ে ওকে আটকায়। এভাবে বার কয়েক ভেতরে যেতে চেয়েছে ছেলেটা। প্রতিবারই 8-10 জন মিলে আটকেছে। মেহরিমার ঘুমটা ঈষৎ হালকা হয়। বাইরে থেকে শতাধিক মানুষের চিৎকার চেঁচামেচি শব্দ শ্রবণেন্দ্রিয়ে ভাসমান। হাই পাওয়ারে ঘুমের মেডিসিন সেবনে চোখজোড়া খুলে তাকাতে ব্যর্থ। হঠাৎ করে তীব্র ধোঁয়াতে মেহরিমার কাশি শুরু হয়। কাশতে কাশতে ওর নাজেহাল অবস্থা। এই পর্যায়ে নিজের সাথে তুমুল যুদ্ধ করে আখিজোড়া মেলে তাকায়। গায়ে এখনও জ্বর, শরীর ভীষণ দুর্বল। চোখের সামনে দোয়া দৃশ্যমান হতে দোয়ার উৎস খুঁজে সেদিকে তাকায়। অমনি মেয়েটার অন্তরাত্মা পানি শুকিয়ে যায়। মস্তিষ্ক শূন্য হয়ে পড়ে। প্রথমে ঘর জুড়ে দৃষ্টি করে পরীকে খোঁজে। পরী কোথায়? বাচ্চারা তো এই ঘরেই ছিল। আর বাকিরা? মেহরিমা একা ফেলে কোথায় গেছে? পরীর বাবা? তার অ্যানাবেলাকে এভাবে মৃত্যুর মুখে রেখে কোথায় আছে? এই খবর কি তার কাছে পৌঁছায়নি? ঘরের একাংশে আগুন ধাউ ধাউ করে জ্বলছে। ফার্নিচার পুড়ে সব শেষ। মেহরিমার হাতে তখনও ক্যানেলার মাধ্যমে স্যালাইন চলছে। পরীকে খুঁজতে হবে। একটানে হাত থেকে ক্যানালা খুলে ফেলে ঘূর্ণায়মান মাথা দুর্বল শরীর নিয়ে নিচে নেমে দরজার দিকে দৌড়তে যেতেই পায়ে বেঁধে ফ্লোরে মুখ থুবড়ে পড়ে মেয়েটা। সাথে সাথে পাজোড়া রক্তে স্নানিত হয়ে যায়। তবুও কষ্ট করে উঠতে নিলে আলমারির একটা আধপোড়া পাল্লা ওর জীর্ণ শীর্ণ দেহের উপর। আর উঠতে পারে না। শব্দনালী চিরে আর্তনাদ বেরিয়ে আসে। মেহরিমার পেটের যন্ত্রণায় শব্দ করে কেঁদে দেয়। শরীর তুলে আর উঠে দাঁড়াতে পারে না। অস্পষ্ট দৃষ্টিতে এক বুক আশা নিয়ে দরজার দিকে তাকিয়ে থাকে মেয়েটা। এই বুঝে পরীর বাবাই সে মেয়েটাকে উদ্ধার করলো, আদরে আদরে ভরিয়ে দিল। কিন্তু না, এমন কিছুই ঘটে না। আখি যুগল ক্রমশ ধোঁয়া হয়ে যায়। পৃথিবী অন্ধকারে তলিয়ে যায়। শেষবারের মতো অধর নারী অস্পষ্ট স্বরে আওড়ায়, আমাদের একটি সুন্দর সংসার হলো না পরীর বাবা? আমাদের পরীকে প্লিজ বাঁচিয়ে নিন আপনি। আমাকে ক্ষমা করবেন। আরও 20 মিনিট সময় খেয়ে হেলিকপ্টার এসে পৌঁছায় ঘটনাস্থলে। সিঁড়ির দরজার চাবি নিয়ে দৌড়ে সেদিকে যায় হৃদিত। কয়েক সেকেন্ড লাফিয়ে ওঠে হেলিকপ্টারে ছাদ বরাবর অবস্থান করতে ছাদের এক সাইডে লাফ দিয়ে নামে হৃদিত। কারো অপেক্ষা করে না। দ্রুত গতিতে দৌড়ে যায় সিঁড়ির দরজা আনলক করে ভেতরে চলে যায়। এইচ মঞ্জিলে সিঁড়ির দরজার দুদিক থেকে লক সিস্টেম আছে। তার ভেতর যেতে বেশ বেগ পেতে হয় হৃদিতকে। সিঁড়ির এক সাইডে আগুন জ্বলছে। তবে এই আগুন বুঝি হৃদিতকে থামাতে পারে? ছেলেটার ডান হাতের একাংশ দিব্যি আগুন লেগে জ্বলছে, অথচ তার সেদিকে খেয়াল নেই। ওই জ্বলন্ত আগুন ধোঁয়া সব মারিয়ে নিজের কাঙ্ক্ষিত ঘরের সম্মুখে উপস্থিত হয় হৃদিত। বাইরে থেকে লক করা ঘরটা। হৃদিত বোঝে ওর অ্যানাবেলা
শত চেষ্টা করলেও এই ঘর থেকে বেরোতে পারতো না। সময় নষ্ট না করে সে দ্রুত ঘরের ভেতর প্রবেশ করে। ঘরের ভেতর সব কিছু সহ 3 দেয়ালের সবটাই পুড়ে শেষ। শুধুমাত্র সিলিংটাই বাকি আছে। তীব্র কালো ধোঁয়ার চাদরের নিচে ঢাকা পড়েছে গোটা পরিবেশ। সবটা অন্ধকার। গলা বুক জ্বালা করা কাশি নিয়ে এই আধপোড়া ফার্নিচার সহ ধোঁয়ার মাঝে মেহেরিমাকে ঘর জুড়ে খুঁজে হৃদির। কয়েক মিনিট খুঁজে অবশেষে আলমারির আধপোড়া পাল্লার নিচে আগুনে ঝলসে যাওয়া মেহেরিমার অস্তিত্ব চক্ষুগোচর হয়। মেয়েটার মুখসহ শরীরের এক সাইড অধিকাংশ জায়গায় পড়ে গেছে। হৃদির দৌড়ে যায় সেদিকে। এক হাতে পাল্লাটা তুলে দূরে ছুঁড়ে মারে। নিজের কাঁপা কাঁপা হাত বাড়িয়ে মেহেরিমার নাসারন্ধে নিকট আঙুল রাখে। শ্বাস চলছে। দ্রুত মেহেরিমাকে কোলে উঠিয়ে নেয়। বুকের সাথে জড়িয়ে ধরে উল্টো পথে দৌড় দেয়। আজ পা জোড়া চলছে না, বারবার ভেঙে আসছে। মেহেরিমার এ অবস্থা হৃদিতকে যেন ভেতর থেকে মৃত বানিয়ে দিয়েছে। ওই পোড়া কপাল সহ পোড়া গালে ইতিমধ্যে বার কয়েক চুমু খেয়েছে, কিন্তু মুখ ফুটে কিছুই বলতে পারেনি। হৃদিতেরও ডান হাত সহ কোমর সাইড পুড়ে ঝলসে গেছে। ছেলেটা যতক্ষণ ছাদে পৌঁছায় ততক্ষণে হেলিকপ্টার ছাদে ল্যান্ড করেছে। ওদের অপেক্ষা প্রহর গুনছে, অথচ কেউ ভেতরে যায়নি। স্বার্থপর দুনিয়া, স্বার্থান্বেষী মানুষ। অবশ্য হেলিকপ্টার চৌধুরী পরিবারের কেউ ছিল না। ওদের দেখে দুজন ছেলে এগিয়ে আসতে নিলেই শুনতে পাই হৃদিকের বঙ্গুর শীতল কণ্ঠ, ডোন্ট টাচ হার, আইল ম্যানেজ। কেউ আর সামনে এগোনোর সাহস পায় না। হৃদিত নিজেই মেহেরিমাকে দ্রুত হেলিকপ্টারে উঠে নেয়। সোজা হেলিকপ্টারের উদ্দেশ্যে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। মধ্যনিশি, ঘড়ির কাঁটা একটার ঘরে ঘাঁটি গেড়েছে। শ্রেয়া চৌধুরী নিজের তৈরি বাড়িতে আছেন। ড্রয়িং রুমে টিভি থেকে রবীন্দ্রসঙ্গীত আমার হিয়ার মাঝে গানটা বেশি আসছে। সোফার মাঝে এলিয়ে দিয়ে গুনগুন করে উনি সাথে সাথেই গাইছেন। ছেলের দংশে উনি এক বুক প্রশান্তি পেয়েছে। অবশেষে মন মস্তিষ্ক উভয় স্বস্তি মিলেছে। নিজের একার খুশিটুকু সেলিব্রেট করতে বিরিয়ানি রেঁধেছে রান্না করে। ভীষণ ক্লান্ত উনি, তাই একটু রেস্ট নিচ্ছেন। একটু পরেই খাবেন। হঠাৎ কলিং বেলের শব্দে ওনার চোখ মুখ কুঁচকে আসে। এত রাতে আবার কে আসলো? গানটা চলতেই থাকে। উনি উঠে যেয়ে দরজা খুলে দেন। নিজের ঘরে দৌড় গড়ায় আরিফ চৌধুরীকে দেখতে ওনার অধরে মুচকি হাসির রেশ ছড়িয়ে পড়ে। খুশি খুশি কণ্ঠে বলে, হঠাৎ তুমি এখানে? কিছু বলবে? বাইরে দাঁড়িয়ে থেকেও না, ভেতরে এসো। কথা শেষ হতে ডান গালে 5 আঙুলের ছাপ বসে যায় পরপর বাম গালে। শ্রেয়া চৌধুরী তপ্তা খেয়ে আরিফ চৌধুরীর দিকে তাকান। আরিফ চৌধুরী ওনার চুলের মুঠি ধরে বাসার ভেতরে নিয়ে যায়। সোফার সম্মুখে থাকা সেন্টার টেবিলে মুখটা চেপে ধরেন। বাম হাতে থাকা ডিভোর্স পেপারটা শব্দ করে পাশে রাখেন। 2 ঘন্টা সময় নিয়ে মাত্রই এটা প্রস্তুত করে এনেছেন। অনেক তো সুযোগ দিল, আর কত? শ্রেয়া চৌধুরী কখনো নিজেদের শুধরায় না, কেবল ধ্বংস করতেই জানে। এই সম্পর্কে আর 1 সেকেন্ডও উনি থাকতে পারবেন না। তাহলে যে ছেলের সাথে বড় অন্যায় করা হবে। জীবনে অনেক অন্যায় করলেন ওই ছেলেটার সাথে। এবার বোধ হয় জীবন থেকে কিঞ্চিত পাপ মুছে ফেলা উচিত। ছেলের এই করুণ পরিণতির জন্য উনি সমভাবে দায়ী। আজ কলিজা সমতুল্য ছেলে আর অসহায়তা নিজ চোখে দেখেছেন আরিফ চৌধুরী। হসপিটালের ফ্লোরে জীবন্ত লাশের মতো বসে আছে ছেলেটা, যেন বেঁচে থেকেও মরে গেছে, দেহে প্রাণ থেকেও নেই। আর নির্দোষ মেয়েটার এই অল্প বয়সে নিজের নারী সৌন্দর্য সব খুইয়ে বসেছে। নিষ্পাপ জীবনটা নিয়ে টানাপোড়েনে বেঁধে গেছে। বাঁচবে কিনা আল্লাহ ভরসা। এভাবে রাগের মাথায় চেপে ধরে টেবিলে বার কয়েক আঘাত করেন। কাঠ ফেটে শ্রেয়া চৌধুরীর কপালে গেঁথে গলগলিয়ে রক্ত বেরিয়ে আসে। পরপরে ওনার সোফায় ছুঁড়ে মারেন আরিফ চৌধুরী। শ্রেয়া চৌধুরী হতবিহ্বল হয়ে গেছে। এতক্ষণ অবধি একটা শব্দ উচ্চারণ করেনি। অবিশ্বাস্য চাহনি নিয়ে এক দৃষ্টিতে আরিফ চৌধুরীর দিকে তাকিয়ে থাকেন। বুকের যন্ত্রণা কিলবিলিয়ে ওঠে ক্ষণে ক্ষণে। মনের যাতনার কাছে শরীরের কত কিছুই না, যার জন্য এত এত পাপ, এত কিছু করলেন। আর সেই মানুষটা ওনার গায়ে হাত তুলল, ওনাকে আঘাত করলো, ছোট্ট করে বললেন, আমাকে মারলে তুমি? কথা কম, দ্রুত সাইন কর, না হলে এর থেকেও খারাপ রূপ দেখবি আমার। আমার লাশ করবে সাইন, তবুও আমি করব না। ভালোবাসি তোমায়। আমার ভালোবাসা এতটা ফেলনা না। তোর ভালোবাসায় আমি পি করি। সাইড স্লাইড। কেমন মা তুই? এই, তোর মন বলে কিছু নেই? কিভাবে পারলি নিষ্পাপ মেয়েটার সাথে এমন করতে? নিজের ছেলের সাথে তোর কিসের শত্রুতা? এত পাপ করেও তোর পাপের শোলাকলাও পূর্ণ হয়নি?
জানোয়ার, তোকে আজ। নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে পাশ থেকে ফুলদানি তুলে নেয়। পরক্ষণে মারতে যেও কি যেন ভেবে থেমে যান। তীব্র রাগের সহিত ফ্লোরে আছড়ে ফেলেন। পাশে থাকা জগটা ছুঁড়ে মারেন টিভি বরাবর। এই গান যেন ওনার বুকে আগুন দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে। শ্রেয়া চৌধুরী নিষ্প্রাণ দৃষ্টিতে চেয়ে থাকেন। পাঞ্জাবির পকেট থেকে পেন বের করে ওনার দিকে ছুঁড়ে মারেন আরিফ চৌধুরী। সময় 1 মিনিট। হয় স্বেচ্ছায় সাইন করবি, নয়তো তোকে তোর ভাষায় সাইন করাবো। শ্রেয়া চৌধুরীর পুরো পৃথিবী 1 নিমিষে থমকে গেছে। উনি নড়াচড়াও বন্ধ করে দিয়েছেন। বাকহারা হয়ে পড়েছেন। চুপচাপ ঠায় বসে আছেন। সামনে উপস্থিত অতি পরিচিত মানুষটা যেন আজ বড়ই অপরিচিত। ওনার ভালোবাসা আরিফ চৌধুরী আর সম্মুখে দাঁড়ানো এই আরিফ চৌধুরীর মাঝে আকাশ সমুদ্র পার্থক্য। যে ভালোবাসায় বাঁচাতে এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কাজগুলো উনি করেছেন, সেই ভালোবাসা, সেই সম্পর্কের ইতি উনি টানতে পারবেন না, কিছুতেই না। মরবে তবুও না। ওনার মাঝে কোনো হেলদোল না দেখে আরিফ চৌধুরী হাসেন। শ্রেয়া, তুমি যেটাকে ভালোবাসা বলছো ওইটাকে ভালোবাসা বলে না, এটাকে স্বার্থপরতা বলে। নিজের স্বার্থ, নিজের জিতের জন্য তুমি কেবলমাত্র ভালোবাসা নামক শব্দটাকে ব্যবহার করেছো। একটু ভেতর থেকে উপলব্ধি করে দেখো, আমার জন্য তোমার কোথাও কোনো ভালোবাসা নেই, থেকে থাকলেও তা মৃত। শ্রেয়া চৌধুরী যেভাবে চেয়ে আছেন কিছুই বলেন না। আরিফ চৌধুরী দীর্ঘশ্বাস ফেলেন। কয়েক পা এগিয়ে যেয়ে শ্রেয়া চৌধুরীর হাতে কলম তুলে দিতে গেলেই উনি ছিটকে দূরে সরে যান। চোখ মুখে অসহায়ত্ব ফুটে উঠেছে। হাহাকার মিশ্রিত দৃষ্টিতে যেন চিৎকার করে বলছে উনি সাইন করতে পারবেন না। আরিফ চৌধুরী এবার ঝড়ের গতিতে এগিয়ে যেয়ে পুনরায় চুলের মুঠো শক্ত করে ধরলেন। শ্রেয়া চৌধুরী ব্যথায় চোখ জোড়া বন্ধ করে নেয়। ওনার মুখটা নিজের মুখোমুখি নিয়ে কিছুক্ষণ একদৃষ্টিতে চেয়ে থাকেন আরিফ চৌধুরী। মুচকি হেসে কপালে চুমু বসিয়ে দেন। পরপরই জোর করে হাতে কলম ধরিয়ে দিয়ে গলা চেপে ধরে সাইন করিয়ে নেন। নিজেও ওইখানে দাঁড়িয়ে সাইন করে দেন। আজ থেকে আমার মুক্তি। শ্রেয়া নামক মরণবিধি থেকে আমার মুক্তি। ভালো থেকো, নিজের যত্ন নিও। আর হ্যাঁ, কখনো যেন তোমাকে আমার পরিবারের আশেপাশে না দেখি, তাহলে জ্যান্ত পুঁতে রাখবো একদম। একটা সত্য কথা বলি, শুনবে? তোমার প্রতি আমার কোনো ভালোবাসা নেই। সবটা অনেক আগেই মরে গেছে। আমি জ্যান্ত কবর দিয়েছি। আরিফ চৌধুরী যেভাবে এসেছিল সেভাবে ডিভোর্স পেপার হাতে সদর দরজা দিয়ে দিকে অগ্রসর হয়ে পেছন থেকে বেশি আসে শ্রেয়া চৌধুরীর কন্দনরত কম্পিত গলা। আমাকে ভালো না বাসলে ওই অবনী শেখকে ভালোবাসো তুমি? আরিফ চৌধুরী সবটা শুনেও কোনো প্রত্যুত্তর করেন না। হনহনিয়ে বাসা থেকে বেরিয়ে যান। শ্রেয়া চৌধুরী ফ্লোরে বসে পড়েন। হাত দিয়ে টেনে নিজের চুল ছিঁড়ে থেকে হাঁকেন। হাত পা ছড়িয়ে ছিটিয়ে চিৎকার করে কাঁদেন। আজ ওনার কেউ রইল না, এমনকি নিজের ভালোবাসাটাও আজ ওনাকে ছেড়ে চলে গেল। উনি হেরে গেলেন। অবনী শেখ নামের অতি সাধারণ একজন নারীর কাছে হেরে গেলেন। আর এটাই উনি মেনে নিতে পারছেন না। ক্রমশ বুকটা ব্যথা বাড়ছে। পাশে টেবিলে ফোর্স বলে থাকা চাকুটা দিয়ে একাধার নিজের হাতে আঘাত করতে থাকেন। এই হাত দিয়ে কীভাবে সাইন করলেন উনি? ভালোবাসা হারানোর এক নারীর আহাজারির মধ্যে জামিনের পরিবেশ থমথমে রূপ ধারণ করেছে। তারাও বোধহয় কিঞ্চিত দুঃখ প্রকাশ করে শ্রেয়া চৌধুরী নামক অভাগীর স্বার্থপরায়ণ এক নারীর জন্য। রাত 2:30। হৃদিত সেই যে হসপিটালের করিডোরে ফ্লোরে বসে আছে, উঠেনি। এই জখম শরীর নিয়ে ফ্লোরের দৃষ্টিতে নিবদ্ধ ঠাই বসে আছে ছেলেটা। এখনও অবধি কারোর সাথে একটা কথাও বলেনি। ভীষণ অস্বাভাবিক দেখাচ্ছে। কেউ সাহস করে কিছু বলারও সাহস পাচ্ছে না। হিতে যদি বিপরীত হয়? আয়েশা একবার ডেকেছিল, অতঃপর হৃদিতের চাহনি দেখে আর কিছু বলার সাহস হয়নি। মেহরিমা আইসিইউতে আছে। শরীরের এক সাইড খুব বাজেভাবে পড়েছে। অবচেতন অবস্থায় পড়ে আছে মেয়েটা। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ডক্টর এখনও ভালো মন্দ কিছু সংবাদ দেয়নি। এদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে পরিবারের অন্যান্য সদস্যরা। কয়েক মিনিট পেরোতে একজন ডক্টর ওদিকে আসতে দেখা যায়। ওনার অবজারভেশন মেহরিমা আছে। উনি হৃদিতকে খুব ভালোভাবেই চেনেন। এই হসপিটালের প্রতিটা ডক্টরের সাথে চৌধুরী পরিবারের সুসম্পর্ক। হৃদিত সম্মুখে দাঁড়িয়ে মধ্যবয়স্ক ডক্টরটা দীর্ঘ নিঃশ্বাস ফেলেন, যেন খুব কঠিন কিছু সত্য বলতে চলেছেন। ওনার হাবভাব দেখে আর শুকনো ঢোক গেলে না জানি কী বলবেন। মিস্টার হৃদিত চৌধুরী এভাবে ভেঙে পড়বেন না। আল্লাহর মুখ তুলে চাইছেন মিসেস চৌধুরী ঠিক সুস্থ হয়ে উঠবেন। উনি থামেন হৃদিতের থেকে প্রত্যুত্তরের আশায়। অথচ অপাশের থেকে কোনো উত্তর বেশি আসে না। ছেলেটা নিশ্চুপ, সেভাবেই বসে রয়। কোনো জবাব না পেয়ে উনি হতাশ হন।
মিস্টার চৌধুরী, আপনার ওয়াইফ 4 উইকসের প্রেগনেন্ট ছিলেন। এটা সম্ভবত আপনার ওয়াইফ নিজেও জানতো না। অ্যান্ড সরি, বাচ্চাটা আমরা বাঁচাতে পারিনি। উনি পড়ে যেয়ে পেটে আঘাত পেয়েছিলেন, যার দরুন মিসক্যারেজ হয়ে গেছে। উনি নিজেও মৃত্যুর সাথে লড়ছেন। অবস্থা ভালো নয়, শরীরে বাম সাইড বাজেভাবে ঝলসে গেছে। তার উপর মিসক্যারেজের ইস্যু, দুটো মিলিয়ে ওনার জীবন সংকটে। এখন আমরা ঠিকঠাকভাবে কিছুই বলতে পারছি না, তবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। বাকিটা আল্লাহর ভরসা। দোয়া করুন ওনার জন্য। কথার ইতি টেনে আয়েশের দিকে তাকান। স্যার, আপনি আমার সাথে একটু আসুন, আপনাকে প্রয়োজন আমাদের। আয়েশ মাথা নাড়িয়ে যন্ত্রণে ওনার পিছু পিছু যায়। হৃদিত তখনও সেভাবেই বসে আছে। পৃথিবীর আলো দেখার আগেই নিষ্পাপ একটা প্রাণ ঝরে গেল। ছেলেটা এই লোমহর্ষ মর্মবেদী কথা আদৌ শুনল কি? হয়তো, হয়তো না। অভিষেক থ মেরে বসে আছেন, মুখে কোনো কথা নেই, কিচ্ছু নেই। মেহরিমার মিসক্যারেজ এই সংবাদটা শুনতেই নির্বিকার হয়ে পড়েছেন। মেয়েটার ভাগ্যে শেষ পর্যন্ত কী আছে? আল্লাহ একবারের মতো মুখ তুলে চাইবে তো? অভিষেক যে আর অপ্রাপ্তির খাতা বাড়াতে পারবেন না। এমনটা হওয়ার আগে ওনার জীবনের সমাপ্তি ঘটে যাক। অভিষেক সেই তখনের পর থেকে আর চোখের জল ঝরায়নি। উনি আর কাঁদবে না। এতগুলো বছর পরে আজ নিজের জীবনের বেতৃষ্ণা এসে গেছে ওনার। জীবনের প্রতি আকাশচমক ঘৃণা জন্মেছে। এমন নরকের মতো একটা জীবন ওনার না হলেও পারত। উপস্থিত চৌধুরী পরিবারের সবাই কাঁদছে। শ্রীধার অবস্থা খারাপ। অসুস্থ শরীরে মেয়েটা কেঁদে কুটে অস্থির হয়ে উঠেছে। অকস্মাৎ পরীর কান্না অভিষেক নিজের জগতে ফিরে আসেন। আরিসের কোল থেকে নিজের কোলে নিয়ে নেন। নিশ্চয় ক্ষুধা পেয়েছে ছোট্ট পরীর। ওভাবেই বোধ হয় অযত্নে বড় হতে হবে পরীকে। পৃথিবীর সবাই থাকলেও, কিন্তু মা, তার শূন্যতা যে কোনো কিছু দিয়ে পূরণ হওয়ার নয়। মায়ের মতো যত্ন কেউ করে না। এই যে ছোট্ট পরী কতক্ষণ ধরে না খেয়ে আছে, সেদিকে কারো খেয়াল নেই। অথচ মেহরিমা সবসময় পরীর মুখের সামনে খাবার ধরে রাখত। কখনো তার পরীকে একটু খাবে, মা তো মাই, তার মতো কেউ হয় না। হৃদিতের দিকে এক পলক চেয়ে দ্রুত পরীকে নিয়ে নিজের জন্য বরাদ্দ কেবিনে চলে যায় অভিষেক। সময় পেরিয়ে ঠিক 35 মিনিটের মাথায় অকস্মাৎ হৃদিত উঠে দাঁড়ায়। কোনো দিক না তাকিয়ে আলগোছে পায়ে মাথা নিচু করে সোজা লিফটের দিকে এগিয়ে যায়। কোথায় যাচ্ছে কারো জানা নেই। ভয়ে প্রশ্ন করতে পারে না, কেবল নীরব চোখে হৃদিতের প্রস্থান দেখে যায়। ততক্ষণে ধরিনীর বুকে ঝুম বর্ষণ নেমেছে, প্রকৃতি স্নিগ্ধ ছড়িয়েছে বেজামাটির সুবাস। অভিষেক পরীকে ফিডার খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে বাইরে আসেন। আরিসের উদ্দেশ্যে বলেন, পরী ঘুমিয়েছে, ওর কাছে একটু বসবে তুমি? অবশ্যই আন্টি, আমি এক্ষুনি যাচ্ছি। অভিষেকের দৃষ্টি আটকায় হৃদিতের বসে থাকা জায়গাটা, যেটা এখন ফাঁকা। আরিশাকে প্রশ্ন করে, হৃদিত কোথায়? এখানেই তো ছিল আন্টি। হৃদিত বোধহয় বাইরে গেল, লিফটের দিকে যেতে দেখলাম। কথাটা শ্রবণেন্দুয়ে পৌঁছতে অভিষেক আটকে ওঠেন। তোমরা ওকে যেতে দিলে কেন? ও সর্বনাশ ঘটাতে যাচ্ছে, ওকে কেন থামালে না? আল্লাহ! পরপরই দৌড়ে যান সিঁড়ির দিকে। উপস্থিত সকলে অভিষেকের ব্যবহারে কিংকর্ত বিমর। হঠাৎ কী হলো? অভিষেক যতক্ষণ নিচে নামেন ততক্ষণে হৃদিতের গাড়িটা হসপিটালের আঙিনা ত্যাগ করেছে। উনি পেছন থেকে দৌড়াতে দৌড়াতে চিল্লান, হৃদিত যেও না বাবা, এমনটা করো না। আমার নীলাক্ষী বেসে যাবে, তোমাকে ছাড়া বাঁচবে না। আমার মেয়েটা সব শেষ হয়ে যাবে। আমার পরির জন্য কেউ থাকবে না। কিন্তু ওনার আহাজারি বোধহয় হৃদিত পর্যন্ত পৌঁছায় না। ওই বৃষ্টির মাঝে কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে থাকেন অভিষেক। পরক্ষণে কাঁদতে কাঁদতে ওভাবে বেজা শরীর ছোটেন হসপিটালের দিকে। নিজেদের ফ্লোরে পৌঁছে ত্রিধার কাছে যান। ত্রিধু, আয়েশের নাম্বার আছে না তোমার কাছে? কল দাও, দ্রুত দাও। হৃদিতকে থামাতে হবে। ত্রিধা হতভম্ব হয়ে নিজের ফোন থেকে আয়েশের নম্বরে ডায়াল করে দেয়। কয়েকবারের পর রিসিভ হয়, উপাস থেকে রিসিভ হয় না। অভিষেক ফ্লোরে বসে পড়েন। কিছু মিনিট পেরোতেই আয়েশ কল ব্যাক করে। ত্রিধা রিসিভ করে অভিষেকের কাছে ফোনটা এগিয়ে দেন। উনি কাঁপা কাঁপা গলায় বলেন, আয়াস, বাবা, হৃদিতকে থামাও। ও শ্রেয়া চৌধুরীর কাছে গেছে। ওর রাগ ভালো না। ও আজ বড় কোনো সর্বনাশ ঘটিয়ে ফেলবে। যেভাবেই হোক ওকে থামাও বাবা, আর মেয়েটার সব শেষ হয়ে যাবে। এটা পর্ব 45-এর শেষ অংশ। শুনশান নীরবতার মোড়ানো রাতের পরিবেশ। আকাশ ফুঁড়ে ঝমঝমে বৃষ্টি নেমেছে প্রকৃতির বর্ষণের কবলে। কুকুরের ক্ষুধার্ত গর্জন আর বর্ষণের তীব্র শব্দ ব্যতীত
কোনো শব্দের আনাগোনা নেই। রাস্তার মাঝ বরাবর দৌড়ে চলেছে একজন তরুণী। বয়স 25-এর কোটায়, শরীর এখনও অ্যাপ্রন জড়ানো। হসপিটাল থেকে ছুটেছে। পেছন থেকে অতি ধীর গতিতে একটা কালো রঙের গাড়ি এগিয়ে আসছে তরুণীর দিকে। নিজের প্রাণ বাঁচাতে দিক বেদিক ভুলে ছুটছে তরুণী। আশেপাশে খেয়াল নেই। গাড়ির জানালা দিয়ে এক হাত বের হয়। অকস্মাৎ একটা ছোট্ট নাইফ উড়ে এসে দেহ থেকে মাথাটা আলাদা করে দেয়। তরুণীর মাথাবিহীন দেহটা শব্দ তুলে লুটিয়ে পড়ে কাদা পানি মিশ্রিত রাস্তায়। মাটির ভেতরে থাকা দুটো নীল চোখ হাসে। কয়েক সেকেন্ডের মাথায় গাড়ি থেকে নামায় সাদা শার্ট, কালো প্যান্ট পরিহিত হৃদিন। ডান হাতে একটা নাইফ দৃশ্যমান। প্রতিটা অটল নির্ভীক পদযুগল কম্পনে ধরিয়ে চলেছে প্রকৃতিতে। তরুণীর কাটা মাথার সম্মুখে এসে বসে, আখিজোড়া খোলা। জানটা বোধ হয় চোখ দিয়েই বের হয়েছে। তার ছিল হাসি হাসি হৃদিত। মাই অ্যানাবেলা, শি ইজ মাই লেডি, ডোন্ট ডিয়ার টু টাচ হার, আদারওয়াইজ আইল ফক ইউর লাইফ। অপরপক্ষ থেকে জবাব না আসায় হৃদিতের রাগ ক্রমশ বাড়ে। মৃত্যু মানুষ বুঝে কখনো কারোর সাথে কথা বলে কিংবা প্রত্যুত্তর করে? নিজের কথায় ইতি টেনে এক চাপে ডান হাতের চোখ বরাবর নাইফ গেঁথে দেয় হৃদিত। এমনিতেই তাজা রক্ত ছুটে সে শুভ্র রঙের শার্টে দাগ বসিয়ে দেয়। দেখতে বিশ্রী লাগে, অথচ এটাই যেন হৃদিতের কাছে সৌন্দর্যের প্রতীক। নাইফ সহ মাথাটা রাস্তা থেকে তুলে নেয়। একটু এগিয়ে এসে মাথাবিহীন শরীরটা এক হাতে ধরে টানতে টানতে গাড়ির দিকে অগ্রসর হয়। ভেজা শরীর, রক্তের স্নানিত শার্ট, এক এক হাতে কাটা মাথা, অপর হাতে মাথাবিহীন একটা লাশ। বর্ষণের মাঝে দিব্যি হেঁটে চলেছে হৃদিত। দেখতে রক্তখেকো দানবের থেকে কোনো অংশে কম নয়। হৃদিত এই হিংস্র প্রকৃতির বুকে যেন কাঁপ ধরে। রাস্তার পাশে সৌগরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিটপিগুলো নড়াচড়া বন্ধ করে মিথিলা হয়ে যায়। প্রকৃতি এক অজানা আতঙ্কে মুচড়ে আসে। তীব্র কান্নার ফলে শ্রেয়া চৌধুরী কখন যে ফ্লোরে ঘুমিয়ে পড়েছেন সেটা ওনার স্মরণেই নেই। আয়েশের ডাকে স্নঙ্কিত হয়ে শূন্য মস্তিষ্কে তড়িঘড়ি করে উঠে বসেন। বাড়ির প্রাঙ্গণে দাঁড়িয়ে আছে আয়েশ। উচ্চস্বরে ডাকাডাকি শুরু করেছে, শ্রেয়া চৌধুরী, আপনি ঠিক আছেন? উনি ওভাবে দুর্বল পায়ে হেঁটে দরজা পর্যন্ত এগিয়ে যান। ভাঙা গলায় বললেন, ঠিক আছে আমি। আয়েশ পূর্ণ দৃষ্টি মেলে শ্রেয়া চৌধুরীর দিকে তাকালো। মা নামক নারীর এই অবস্থায় বুকে অল্প স্বল্প ব্যথা রুকিয়ে দেয়। প্রশ্ন করে, হৃদিত এসেছিল এখানে? শ্রেয়া চৌধুরী এতক্ষণে হেসে ফেলেন। সে কি আমি পর্যন্ত আসা অবস্থায় আছে? দেখো গিয়ে কোথায় বসে শোক পালন করছে। সহসা আয়েশের চোখ মুখ কঠিন হয়ে ওঠে। মনের কোণে জেগে ওঠা এক টুকরো কষ্ট পায়ে পিষে বৃষ্টির মাথা করেই ওখান থেকে প্রস্থান করে। শ্রেয়া চৌধুরী আর কথা বাড়ায় না, ঘরের ভেতর চলে যায়। দরজাটা ওভাবেই খোলা রয়। হয়তো লক করতে ভুলে গেছেন। শ্রেয়া চৌধুরী ফ্রেশ হয়ে কিচেনের দিকে হাঁটা ধরেন। কিচেনের সব কিছু গুছিয়ে রাখতে হবে। তখন কিছুই করা হয়নি। অগোছালো হয়ে পড়ে আছে সবটা। কাজ করা অবস্থাতে হঠাৎ ঠক ঠক জাতীয় শব্দ কর্ণগোচর হয়। উনি একটু কান খাড়া করে শুনতে শব্দটা মিয়ে যায়। মনের ভুল ভেবে উড়িয়ে দেন। পরক্ষণে পানি জাতীয় তরল পদার্থ পড়ার টপ টপ শব্দ শ্রবণেন্দ্রিয়ে প্রবেশ করে। এবার মনে খানিকটা ভয় উকি ঝুঁকি দেয়। পরক্ষণে বৃষ্টির পানির শব্দ ভেবে অগ্রাহ্য করেন। শব্দটা চলমান থামার নাম গন্ধ নেই। উনি হাতের কাজ গোছানো শেষ করে খাবারের প্লেট নিয়ে ড্রয়িং রুমে এই দিকে অগ্রসর হন। খাবার টেবিলে রেখে গ্লাস নিয়ে হাত বাড়াতেই উপর থেকে কয়েক ফোঁটা তরল পদার্থ ওনার হাতে পড়ে। কিছুক্ষণ থেমে দাঁড়িয়ে থাকেন। ভয়ে ভয়ে উপরের দিকে তাকিয়ে চমকে ওঠেন। কয়েক কদম পিছিয়ে যান। হাত বেঁধে খাবারের প্লেটটা নিচে পড়ে যায়। শব্দ তুলে কয়েক খণ্ডে খণ্ডিত হয়, ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। উপরে ফ্যানের সাথে টাঙিয়ে রাখা হয়েছে একটা মাথাবিহীন লাশ। সেখান থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। তৎক্ষণাৎ উনি ঘাড় ঘুরিয়ে পাশ ফিরে যান। ভয়ে অন্তরাত্মার পানি শুকিয়ে আসে। সোফার পায়ের উপর পা তুলে হৃদিত বসা। ভেজা ঘাড় ছুঁই ছুঁই, চুলগুলো এলোমেলো কপালে ছড়িয়ে ছিটিয়ে আছে। তা থেকে টপ টপ পানি পড়ছে। হাতের 2 আঙুলের ভাঁজে জ্বলন্ত সিগারেট রাখা। সেখান থেকে কুণ্ডুলি পাকিয়ে ধোঁয়া উঠছে। সামনে সেন্টার টেবিলে সেই তরুণী নার্সের কাটা মাথাটা রাখা।
হৃদিত ওনার দিকে তাকিয়ে আছে, অধরে কুটিল হাসি লেপটানো। এই হাসির অর্থ শ্রেয়া চৌধুরী খুব ভালো করেই বোঝেন। থতমত খেয়ে বসেন, পর মুহূর্তে সময় নিয়ে নিজেকে সামলিয়ে আগের রূপে ফিরে আসেন। ছেলের প্রতিটা ভাবভঙ্গির তীক্ষ্ণ চাউনি দিয়ে পর্যবেক্ষণ করতে উপলব্ধি করতে পারে আজ ওনার জীবনের সমাপ্তি ঘটতে চলেছে। তবুও বুঝি এত সহজে উনি দমবেন? মরলেও মাথা উঁচু করে মরবেন। কারো কাছে মাথা নোয়াবার মতো নারী উনি নন। অধরের তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে। তুমি হঠাৎ এখানে কেন? আমাকে আশা করেননি? ভেবেছিলাম বউর শোকে মরতে বসেছ। হৃদিত চৌধুরী নিজের দেয়া ওয়াদা পূরণ করে মরে না, মরতে এসেছ? কথা বলতে বলতে শ্রেয়া চৌধুরী এক পা এগিয়ে এগোচ্ছে। সেটা হৃদিত সহজেই বুঝতে পারে, তবুও নির্বিকার রয়। শ্রেয়া চৌধুরী নিজের বুকের মাঝে জ্বলন্ত অগ্নিকুণ্ড নিবে একটু শান্তি ফেরাতে এসেছি। বোকা ছেলে, এ আগুন আমৃত্যু নিবে না। যতবার তোমার ওয়াইফের ঝলসানো দেহটার দিকে তাকাবে, যতবার বাচ্চা হারানোর কথা স্মরণ হবে, ততবার বুক পড়বে। ঠিক ততবারই আগুন কয়েক গুণ করে বৃদ্ধি পাবে। শ্রেয়া চৌধুরীকে ভালোবাসায় না রাখলেও ঘৃণাতে ঠিক রাখবে। হৃদিত কিছু বলতে নিলে একটা নাইফ তৎক্ষণাৎ উড়ে এসে কোমর বরাবর গেঁথে যায়, একদম পোড়া জায়গাটায়। সহসা গলগলিয়ে রক্ত বেরিয়ে আসে। সাদা শার্টের একাংশ রক্ত ভিজে চুপছে চুপছে যায়। হৃদিত চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। পরক্ষণেই মুচকি হাসে, একটানে চাকু বের করে কিছুক্ষণ রক্তের দিকে এক দৃষ্টিতে চেয়ে রয়, মুখে বলে, আমাকে করা আপনার শেষ আঘাত শ্রেয়া চৌধুরী। দেখতে সামান্য, অথচ ক্ষত গভীর। শ্রেয়া চৌধুরী হাসেন, আমি সার্থক। পরপর দুইটা বুলেট এসে বাম সাইড বেদ করে বেরিয়ে যায়। মুখ দিয়ে রক্ত উঠে আসে। শ্রেয়া চৌধুরী ফ্লোরে বসে পড়েন। নিজেদের হাতে থাকা রিভলভারটা সোফায় রাখে। পাশ থেকে একটা বড় রামদা হাতে তুলে নিয়ে সামনে এগিয়ে আসে। সেদিন আমার বুকে বুলেট দুটো চালিয়ে দিলে আজ এখানে এই মুহূর্তে আপনি আধমরা দাঁড়িয়ে থাকতে পারতেন না। ভুল জায়গায় মানবতা দেখিয়ে ফেলেছেন। একবার মা বলে ডাকো হৃদিত, মৃত্যুর আগে শেষ ইচ্ছা। ভাবতে পারো? এটা বলে ডাকলে আপনি শান্তি পাবেন। তোমার হাতে আমার মৃত্যু সার্থক হবে। আমার আত্মা শান্তি পাবে। আপনার আত্মায় শান্তি পেলে আমার আত্মা কি হবে শ্রেয়া চৌধুরী? তুমি আজ আমার মৃত্যু নয়, মুক্তি দিচ্ছ হৃদিত। তোমার বাবা আমাকে ডিভোর্স দিয়েছে। এই অবহেলিত জীবন এমনিতেও আমি বইতে পারতাম না। তাহলে তো আপনার বড় উপকার করে দিচ্ছি। ইস, এই সময়ে এসেও আপনার ভালো করতে হচ্ছে। এখানে আমার জিত হলো কোথায়? আপনি না আমাকে জিতিয়ে দিতে চেয়েছিলেন? আবারও বিশ্বাসঘাতক প্রমাণিত হলেন। তুমি জিতেছ হৃদিত। আমার থেকে আমার ভালোবাসা, আমার ভালো থাকা সবটা কেড়ে নিয়েছো তুমি। শ্রেয়া চৌধুরী কাতর কম্পিত কণ্ঠস্বর। আর আপনি যে আমার সম্পূর্ণ টাকায় মেরে দিয়েছেন শ্রেয়া চৌধুরী, তার কি হবে? এই হিসাব কার থেকে নেব আমি? মুখের কথা অসম্পূর্ণ রয়ে যায়। শেষ করতে দেয় না হৃদিত। এক কোপে শরীর থেকে মাথাটা দ্বিখণ্ডিত করে দেয়। শব্দ করে রামদাটা ফ্লোরে আছড়ে ফেলে অসাড় হয়ে আসা শরীরটা ওখানেই ধপ করে বসে পড়ে। অক্ষিকুটুর বেদ করে পানি গড়িয়ে পড়ে সদারায়। কিছুক্ষণ মেরে বসে থেকে ডুকরে কেঁদে ওঠে ছেলেটা। মায়ের নিথর শরীরটা বুকে নিয়ে জীবনের প্রথমবারের মতো চিৎকার করে কাঁদে। কাঁদতে কাঁদতে অস্পষ্ট স্বরে আওড়ায়, আমার মা, আমি ভালোবাসি আপনাকে। শুনছেন আপনি? আপনার হৃদয় আপনাকে ভালোবাসে মা। আপনি আমার ভালো থাকার কারণ কেন হলেন না? একটা পবিত্র সম্পর্কে এভাবে পাপে পরিণত কেন করলেন মা? আমার হাত দিয়ে পৃথিবীর সবচেয়ে জঘন্য নিকৃষ্ট পাপটা কেন করালেন? আর 5জন মায়ের মতো আপনি কেন হলেন না? এই ছোট্ট জীবনে আপনাকে নিয়ে আমার শত অভিমান তোলা রইল। পুনর্জন্ম বলে যদি কিছু থেকে থাকে, সে জন্মে আমি এর খাতা পুনরায় খুলব। ওই জন্মে আপনি কেবলমাত্র একজন মা হয়ে আসিয়েন, আমি কেবলমাত্র হৃদিত হয়ে আসব। এই জন্মের সকল দূরত্ব ওই জন্মে মিটিয়ে দেব। মা ছেলে একটা সুন্দর সম্পর্ক প্রতীক হব আমরা। হবেন না আপনি? আমার মা, আমার মা, ভালোবাসি মা। ছেলেটা পাগলের মতো কাঁদে। শক্ত মনের যুবক আজ ছোট্ট একটা বাচ্চায় পরিণত হয়েছে। মায়ের শরীর আঁকড়ে ধরে কয়েক ঘন্টা ফুপিয়ে ফুপিয়ে কাঁদে ছেলেটা। সাথে ভেজা শরীরের ক্ষীণ ক্ষয়ে থাকা অতি সহজে ঠান্ডা লেগে বুকে চাপ ধরে। নাক মুখ দিয়ে লাল হয়ে ফুলে উঠেছে ইতিমধ্যে। শ্রেয়া চৌধুরী যদি স্বচক্ষে ছেলের এই নিষ্পাপ ভালোবাসা, এই কান্না দেখত, নিশ্চয়ই নিজের ভুল বুঝতে পারত। অনুতাপে জর্জরিত হতো অন্তর। এমন বিধ্বংসী খেলায় মেতে উঠলে হয়তো বারবার ক্ষমা চাইত ছেলের নিকট।
আর শ্রেয়া চৌধুরী মরে যেয়ে নিজেই মুক্তি দিয়েছে। ধরুনীর বুক থেকে একটা ব্যথিত অন্তরের মুক্তি মিলেছে। নিজের ছেলেকে একটা নরকের মতো জীবন দিয়ে গেছেন, মরে যেয়েও যেন জিতে গিয়েছেন উনি। সত্যি, শ্রেয়া চৌধুরী কখনো হারে না, তারা হারতে শিখেনি। আজ নতুন করে পুনরায় সেটা প্রমাণিত হলো। ফজরের আজানের ধ্বনি শ্রবণেন্দুয়ে পৌঁছাতেই মায়ের লাশ রেখে উঠে দাঁড়ায় হৃদিত। অধরে পড়ে থাকা মাথাটা তুলে এনে নিস্তেজ শরীরের পাশে রাখে। ঝুলিয়ে রাখা লাশটা নামিয়ে রামদা দিয়ে কেটে টুকরো টুকরো করে দেহের শতাংশগুলো উঠিয়ে বাড়ির প্রাঙ্গণে নিয়ে যায়। মাথাসহ তা দিয়ে সাজিয়ে সাজিয়ে লেখে মায়ানাবেলা। ঝুম বৃষ্টি রক্তের ধুয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে, আবার মাংস ফুঁড়ে রক্ত বেরোচ্ছে। পকেট হাতড়ে ফোন বের করে ছবি তুলে নিজের মতো করে কয়েকটা। কাজ শেষ করে আবারও ফোনটা পকেটে ঢুকিয়ে রাখে। ঘরের দিকে হাঁটা ধরে ফিরে আসে শ্রেয়া চৌধুরীর লাশ নিয়ে। কাটা মাথাটা পাশে রেখে লাশটার বুকের মাঝে জড়িয়ে ওখানেই বসে পড়ে। এই মুষলধারে বর্ষণের মাঝে মায়ের লাশ বুকে নিয়ে নিজের চোখের জল ঝরায়। সব হারিয়ে অবশেষে ছেলেটা পাগল হলো বোধহয়। বৃষ্টি আল্লাহ তাআলার রহমত। এই রহমত যেন আজ কয়েকগুণ বেড়েছে। হয়তো সৃষ্টিকর্তা খুশি হয়ে এই বর্ষণ দিয়েছে। ধরুনীর বুকে বৃষ্টি চলমান। সকাল ৭টা, অথচ তার থামার নাম নেই। সে মধ্যরাত থেকে নিচের ধারায় অম্বর চিরে বড় বড় ফোঁটা ধরিসি স্নিগ্ধ করে চলেছে। রাস্তাঘাটে পানি জমে চলমান ব্যাঘাত ঘটেছে। রিরি সে ভোররাত থেকে সেভাবেই বসে আছে। ওকে ঘিরে শত মানুষের জটলা বেঁধেছে ইতিমধ্যে। লাশের শত শত টুকরো বড় রামদা, সেটা এখনও তাজা রক্তে অস্তিত্ব বিদ্যমান। কাটা মাথা ও মাথাবিহীন একটা লাশসহ রক্তে স্নানিত হৃদিতকে দেখতে সবাই ভয়ে দূরে দাঁড়িয়ে আছে, কাছে আসার সাহস করেনি। চৌধুরী পরিবারের সদস্যরা আজ নির্বিকার হয়ে পড়েছে। দূরে দাঁড়িয়ে কেবলমাত্র সবটা দেখিয়ে চলেছে আর নীরবে চোখে জল ঝরাচ্ছে। খবর পেতে সবচেয়ে ছুটে এসেছে। 5 মিনিটের মধ্যেই চলল সকল ঘটনাস্থলে পৌঁছলে। অগ্নিশেখ আজ বাকহীন হয়ে পড়েছেন। কিছু বলার নেই ওনার। নিজ চোখে মেয়ের অন্ধকার ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন। যাকে ভালোবেসে মেয়েটা মরতে বসেছে, যদি জ্ঞান ফিরে জানে মানুষটা ওকে একা ফেলে চলে গেছে, মাঝ রাস্তায় হাত ছেড়ে দিয়েছে, ওদের ভবিষ্যৎ গন্তব্যস্থল পরিবর্তন করে ফেলেছে, তাহলে এমনি মরে যাবে মেয়েটা। পাপের কাছে আজ স্বচ্ছ নিষ্পাপ ভালোবাসা হেরে গেছে। এভাবেই বোঝে পাপের জয় হয় সবসময়। তবে সত্যিই কি হৃদিতরা একটা সুযোগ পায় না? হৃদিতরাও তো বাঁচতে চায়, ওদেরও তো একটা সুযোগ প্রাপ্য। প্রকৃতি যেন এই প্রথমবারের মতো অবিচার করে বসল। শরীরের ভার ছেড়ে ওখানে বসে পড়ে নবনীশেখ। ওনাকে দুপাশ থেকে ত্রিধার আরিশা চেপে ধরে। অনামিকা পেছনে এসে বসতে ওর বুকে মাথা রাখে অবনীশেখ। আয়েশের পাশে দাঁড়ানো আরিফ চৌধুরী। আজ দুজনে কাঁদছে। হঠাৎ করে জীবনটা কেমন অদ্ভুতভাবে যেন ঘুরে গেছে। শ্রেয়া চৌধুরীর জন্য খারাপ লাগছে, তবে বুক পুড়ছে জীবন্ত লাশটার জন্য। ছেলেটা জীবনে যা চায় তাই যেন ধরা ছোঁয়ার বাইরে চলে যায়। ছোট্ট পরীর কী হবে? আর মেহেরিমা, ছেলেটাকে ছাড়া মেয়েটা তো মরেই যাবে। আরও 20 মিনিট ব্যবধানে ঘটনাস্থলে পুলিশের আগমন ঘটে। এসপি ইভান মির্জা এর দৃশ্য কিছুটা চমকায়। এমনটা ওনার কল্পনাতীত ছিল। অমিত শাহ ছলছল চোখে জড়বস্তু নিয়ে বসে থাকা হৃদিতের দিকে চেয়ে আছেন। নিজেকে সামলিয়ে ইভান মির্জা হৃদিতের দিকে এগিয়ে যান। সম্মুখে দাঁড়ানো হৃদিতের রক্তাভ আখিজোড়া তুলে ওনার দিকে চায়। বঙ্গুর শীতল গলায় বলে, মায়ের জানাজা অবধি সময় চাই। কণ্ঠে কিছু একটা ছিল। এই অসহায় নিষ্পাপ মুখ দেখে ইভান মির্জা না করতে পারলেন না। দ্রুত জানাজার আয়োজন করা হয়। বেলা 9টা। দুটো লাশের একসাথে জানাজা পড়ানো হয়। মাটি দিয়ে ফিরতে হৃদিতের হাতে হাতকড়া পরিয়ে দেন একজন পুলিশ কনস্টেবল। হৃদিত একদৃষ্টিতে নিজের হাতের দিকে তাকিয়ে থাকে, যার এক কথায় আন্ডারওয়ার্ল্ডের বড় বড় মাফিয়া কাঁপত, আজ তার হাতে হাতকড়া। এটা যেন এই হাত দুটো বড় বেমানান দেখাচ্ছে। তার ছেলের হাসি ফুটে ওঠে অধর পল্লবে। আহ, জীবন! অবশ্য হৃদিতরা ধরা না দিলে তাদের ধরার সাধ্য কার আছে? আল্লাহ ব্যতীত সেই ক্ষমতা কারো নেই। আয়েশ এগিয়ে আসে, জাপটে ধরে হৃদিতকে। হাউমাউ করে কেঁদে দেয় ছেলেটা। আমি তোকে কোর্ট অবধি যেতে দেবো না হৃদিত, তার আগেই ছাড়িয়ে আনবো। তোর হাতে এটা খুব বাজে দেখাচ্ছে, আমি সহ্য করতে পারছি না। পরপরে ইভান মির্জার দিকে তাকায়। ওর হাত থেকে খুলে দিন এটা। আমার ভাই নির্দোষ। সব দোষ ওই শ্রেয়া চৌধুরীর। আমার ভাইয়ের জীবনটা জাহান্নাম বানিয়ে দিয়েছে। আরে আরে, বাচ্চাদের মতো ব্যবহার করছেন কেন ভাইয়া?
ইউ নো আমি এসবে ভয় পাই না। হৃদিতের এহেন কথায় আশার কান্নার বেগ বাড়ে। প্রত্যুত্তরে কিছু বলতে পারে না। হৃদিত মুচকি হাসে। আচ্ছা শোনো, আমার বাম পকেটে ফোন আছে। পাসওয়ার্ড তো জানোই। ফোনের গ্যালারির প্রথম ছবিগুলোর মধ্যে একটা ছবি বাঁধিয়ে আমার বেড বরাবর টাঙিয়ে সেটার ছবি তুলে আমাকে দেখতে এসো বিকেলে। ছবি ছাড়া আসবে না। আমি কিন্তু দেখা দেব না। আজ বাধ্যের মতো মাথা নাড়িয়ে ফোনটা বের করে নেয়। ওদের দিকে এগিয়ে আসে অবনীশের। প্রতিটা কদম অগোছালো, শরীর কাঁপছে। নারী বদন দেখেই বোঝা যাচ্ছে খুব কেঁদেছে। হৃদিতের দিকে কিছুক্ষণ চেয়ে ভাঙা গলায় বললেন, আমার মেয়েটার কি হবে হৃদিত? আর পরি, ওই নিষ্পাপ বাচ্চার কি হবে? এ কেমন পরীক্ষা ফেললে আমায়? হৃদিত কথা বলতে যেও অনুভব করলো গলা দিয়ে কথা বেরোচ্ছে না। শত চেষ্টায় মনের মাঝে ব্যক্ত কথাগুলো মুখে বলতে পারছে না। এতেই যেন মনগহিনী যত্নে রাখা ব্যথা কিলবিল করে ওঠে। ম্লান হেসে ছেলেটা সময় নিয়ে খুব কষ্টে আস্তে করে বলে, ওদের দায়িত্ব আজ থেকে আপনার মা। অভিষেক ফুঁপিয়ে কেঁদে ওঠেন। আমার মেয়েটা কখনোই একদণ্ড শান্তি পেল না হৃদিত। এমন ভাগ্য কেন হলো ওর? তোমাকে ছাড়া ও মরে যাবে বাবা। হৃদিতকে আর কথা বলতে দেওয়া হয় না। এক প্রকার টেনে হিচড়ে নিয়ে যেতে থাকে। কনস্টেবলকে ধমকে ওঠেন ইভান মির্জা, ভদ্রভাবে নিয়ে চলুন ওনাকে, ওনার অবস্থা ভুলে যাবেন না। হাতে কাদায় পড়লেও চামচিমাকে লাথি মারে প্রবাদ আছে একটা, সচক্ষে দেখলাম। কনস্টেবল হৃদিতের হাত ছেড়ে দেয়, মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে থেকে। হৃদিতের ওষ্ঠজোড়া অল্প প্রসারিত হয়। ক্ষীণ হাসলো বোধ হয়, কিছু একটা ভেবে দাঁড়িয়ে পড়ে, পিছু ফিরে চায়। অগ্নিশেখের মমতাময় দৃষ্টিতে স্থির রাখে কিয়ৎকাল। মা, আপনার মেয়েকে বলবেন হৃদিত তাকে ঠকায়নি। হৃদিত ভালো হতে চেয়েছিল, কিন্তু হৃদিত তারা চাইলেও ভালো হতে পারে না। এই পৃথিবী হৃদিতদের কোনো প্রকার সুযোগ দেয় না। আপনার মেয়ের সকল অভিযোগ একদিন শুনবো আমি, হয়তো এই জন্মে, নয়তো পরজন্মে। আমার মেয়ে তোমার কেউ না। নিজের বলার অধিকার আমি হারিয়েছি মা। নিজের বলার অধিকার আমি হারিয়েছি মা। এ কথা শেষ করে গাড়িতে উঠে বসে হৃদিত। আস্তে ধীরে দৃষ্টিসীমানার বাইরে চলে যায় গাড়িটা। অদূরে দাঁড়িয়ে চোখের পানি ঝরায় সকলে। এই যাতনা যেন সহ্যতীত। বুকে হাত রেখে রাস্তায় উপর কাদা পানির মাঝে বসে পড়েন আরিফ চৌধুরী। ছেলের এই পরিণতির জন্য নিজেকে দোষারোপ করেন। উনি চাইলে ছেলের জীবনটা খুব সুন্দর হতে পারত। সব ভুলে ওনার আর কিছু ভাবতে পারেন না। রাস্তাতেই ঢলে পড়েন। চারদিক থেকে সবাই আরিফ চৌধুরীর দিকে ছুটে যায়। তাইফ তাবান একদম মূর্তি বনে গেছে, কথাটাও বলতে পারছে না দুজন। হৃদিতের আখি যুগল বুঝে গাড়ি থেকে সাথে মাথা এলে দেয়। যন্ত্রণাগুলো ক্রমশ মাথা জেরে দিয়ে উঠছে। শরীরে ক্ষতের কথা ভুলেই বসেছে ছেলেটা। মেহেরিমার পরীর মুখখানা মানুষপটে ভাসমান। ছোট্ট একটা সুন্দর সুখের সংসার চেয়েছিল মেয়েটা। বেশ কিছুই তো চায়নি, তবুও সেটা দিতে যেন ব্যর্থ হৃদিত। নিজের দেওয়া কথা রাখতে পারল না। চোখের কার্নিশ ঘেঁষে পানি গড়িয়ে পড়ল। জীবনটা এমন হবে জানলে কখনো ওই ছোট্ট বাচ্চা মেয়েটাকে নিজের সাথে জড়াতো না। ইভান মির্জা আর চোখে সবটা দেখছে। এই প্রথমবারের মতো কোনো আসামিকে গ্রেফতার করে একটু শান্তি পাচ্ছে না। মনের মাঝে তীব্র অশান্তি অনুভব হচ্ছে। ওদিকে হসপিটালে বেডে শুয়ে একটু বাঁচার আশায়, একটা সুন্দর সংসারের আশায় মৃত্যুর সাথে প্রতি সেকেন্ডে লড়ে যাওয়া মেয়েটা জানতেও পারল না তার বেঁচে থাকার সর্বশক্তি নিঃশেষ হয়ে যাচ্ছে ক্রমশ। ভালোবাসার মানুষটা তার থেকে দূরে, বহু দূরে চলে যাচ্ছে। ইচ্ছা থাকলেও ফেরার কোনো পথ নেই, হয়তো অবশিষ্ট থাকবে না। দুজনের শেষ দেখাটাও বোধহয় ভাগ্যে মিলবে না। প্রকৃতি আবারও প্রমাণ করে দিল, মেহেরিমারা কখনোই ভাগ্যবতী হয় না। মেহেরিমারা সবসময় অভাবেই রয়ে যায়। মেহেরিমারা কেবলমাত্র ক্ষণিকের জন্য হাসে। জীবনের শেষের সঙ্গে একমাত্র কান্নাই হয়। গোধূলি লগ্ন, কিছুক্ষণ আগে বৃষ্টি থেমেছে। প্রকৃতি স্নিগ্ধ, ঠান্ডা ঝিরিঝিরি মারুত বয়ে চলেছে। দূর আকাশে কালো মেঘের ঘনঘটা। ত্রিদা নিজের ফুল ও রক্তিম চোখ নিয়ে তালুকদার মন্দিরের ছাদের একপাশে বসে আছে। মন মস্তিষ্ক বিক্ষিপ্ত, কোনো কিছুতেই শান্তি পাচ্ছে না। হসপিটালে চার দেয়াল মাঝেও দম বন্ধ হয়ে আসছিল। তাই একটু মাইন্ড রিফ্রেশ জন্য এই বাসায় এসেছে। এখানেও শান্তি মিলছে না। সবশেষে ছাদে নিজের ঘাঁটি বেঁধেছে। প্রকৃতির মাঝে নিজেকে খুঁটিয়ে যদি একটুখানি স্বস্তি মেলে। হাতে কৌশিকের রেখে যাওয়া সেই চিরকুটটা। ত্রিদা কাঁপা কাঁপা হাতে সেটা আবারও মেলে ধরে চোখের সামনে। বেবিগাল, আমার বেবিগাল, আজ থেকে তোমার মুক্তি। কৌশিক নামক পাপ থেকে তোমায় মুক্তি দিলাম।
আমাদের মাঝে দূরত্ব আকাশসম। এই দূরত্ব কখনোই মিটাবার নয়। তবে কোনো প্রয়োজনে আরেকবার স্মরণ করলে ঠিক তোমার পাশে পাবে। আমি তোমার আশেপাশেই ছিলাম, থাকি, আসি, থাকবো। বাগানের ফোঁটা, হাসনাহেনার মিষ্টি গন্ধে ভোরের পাখিগুলো, সুমধুর গুঞ্জন, রাতের আকাশে নক্ষত্রের মেলা কিংবা দিবাকরের উষ্ণ তাপমাত্রা, তোমার ক্লান্ত শরীরের বুক চিরে নির্গত হওয়া প্রতিটা নিঃশ্বাস আমাকে খুঁজে পাবে। সেই ছোট্ট নিষ্পাপ তুমিটাকে রক্ষা করার সবটুকু দায়িত্ব আমার। আমি আমার দেওয়া কথা রাখবো বেবি গার্ল। নিচে একটা নম্বর লিখে চিরকুটটা সমাপ্তি টানা হয়েছে। ত্রিধা চিরকুটটা বুকে জড়িয়ে ডুকরে কেঁদে ওঠে। চোখে ঘৃণা, তেজ, ভালোবাসার সংমিশ্রণ, অব্যক্ত এক চাহনি অস্পষ্ট। সেখানে আওড়ায়, আপনাকে ফিরতে হবে কৌশিক। নিজের পাপের বিনাশের জন্য হলেও আপনাকে ত্রিধার কাছে ধরা দিতে হবে। আমি আপনার অপেক্ষায় রইব। সময়ের সাথে সাথে ত্রিধার কান্নার বেগ বাড়ে। অধরে থেকে মাগরিবের আজানের ধ্বনি ভেসে আসে। তবু মেয়েটা ওঠে না, ঠায় বসে রয়। পথির বুকে সন্ধ্যা নামে। আস্তে আস্তে আলোর দেখা বিলীন হয়ে অনামিশার কালো চাদরের নিচে ঢাকা পড়ে যায় সবটা। যেটা একচিত্তে তাকিয়ে সবটা দেখে, উপলব্ধি করতে পারে ওর জীবনটাও ঠিক এভাবে অন্ধকারের অতল গহ্বরে গেছে। চাইলেও আর আলোর দেখা মিলবে না। মেয়েটা মলিন হাসে। এলোমেলো পদযুগল হাত থেকে নেমে যায়। হসপিটালে যেতে হবে।